তো এখন বলেন আপনারা মানে আপনাদের ভিতরে কে প্রোফাইল ওপেন করতে চান? গিগ পরে ওপেন করলে হবে, সমস্যা নাই। এখনই গিগ দিতে হবে এরকম না। প্রোফাইল ওপেন করার জন্য যেগুলো বলেছিলাম এগুলো যদি থাকে কারো আপনারা দেখুন, বা আপনাদের যদি কারো প্রোফাইল থাকে তাহলে বলেন আমাকে। ওকে, নাজমুস সাদ। এখানে কার কার প্রোফাইল আপাতত খোলা হয়নি একটু চ্যাট বক্সে লিখে দেন। না, সবার হয়ে গেছে? আচ্ছা, লগ্ন বণিক, আপনার প্রোফাইল আছে ফাইবারে? লগ্ন বণিক, কথা শোনা যায় না? আচ্ছা, মাহবুবা ফেরদৌস, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মোস্তাকিম বিল্লাহ শামীম। আচ্ছা, আপনার প্রোফাইল কি আছে? কথা বলেন, না হলে তো আগানো যাবে না সামনে দিকে। যদি প্রোফাইল না থাকে তাহলে তো প্রোফাইল ক্রিয়েট করতে সময় লাগবে। একটা প্রোফাইল তৈরি করতে গেলে তো সময়ের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। মোস্তাকিম বিল্লাহ শামীম। মনিকা বণিক, আপনি তো মোবাইল থেকে আছেন। নাজমুস সাদ আপনার আছে। রেদানুল হাসান, কথা শোনা যায়? ওকে। শাহানাজ আক্তার, কথা কি শোনা যায়? জি ভাইয়া, শোনা যায়। আমিও মোবাইল থেকে জয়েন করছি। আমার ওই বাচ্চার এক্সাম চলছে, তো এই জন্য আমি পুরোপুরি রেডি করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। তো কেউ একজন, ওকে ভাই। সবারই কি খোলা আছে? প্রোফাইলটা তো খুলেন অন্তত। গিগ আপনি কালকে দেন বা পরে দেন, সমস্যা নেই, কিন্তু একটা প্রোফাইল তো খুলতে হবে। আর যদি আপনাদের প্রোফাইল থাকে তাহলে আমরা দেখি। না, প্রোফাইল খুলতে ভয় পাচ্ছেন? বলেন, কেউ কিছু বলেন দেখি শুনে। আচ্ছা, তাহলে ফটো তুলতে হবে। ফটো চেঞ্জ করা যায়, সমস্যা নেই। আপাতত আমাদের এত ফটো, আমরা তো একটা ফটো দিতেই পারি। এই যে আমার যে ফটোটা দেখছেন এখন, এই ফটোটা আম, এই আমার তো তেমন ফটো তোলা হয় না, তো এটাই তুলেছিলাম, এটাই দিয়ে দিয়েছি, এরকম ব্যাপার। তো বলেন, কি করা যায় বলেন। আমি তো নতুন কিছু শেখাবো না, মানে আম, শিখায় তো লাভ নাই। এই যেটা শিখাচ্ছে এটাও তো একটা বিশাল লার্নিং। আপনি কাজ কিন্তু পরে শিখতে পারবেন। আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, প্লাস আপনার অনেক বিষয় আরও চলে আসবে, হেল্প চলে আসবে। কিন্তু আপনি প্রোফাইল ক্রিয়েট করা, এটা আপনাকে কেউ আমি যেভাবে দেখাবো বা রাজেন্দ্র ভাই দেখাবে,
এভাবে আশা করি দেখাবে না। প্রোফাইল ক্রিয়েটটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখন যদি কারো কিছু না থেকে থাকে আমাকে বলেন। ভাইয়া আমি দেখাবো আমারটা, আমি ওই আপনার ভিডিও মানে ক্লাস কিছু মিসিং হয়েছে আমার, কিন্তু আমি দেখে দেখে যতটুকু করছি আমি সেটা দেখাই। হ্যাঁ দেখান, ডিসপ্লে শেয়ার করেন। ভাই আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই, কারণ অনেক কিছু আমার বুঝতেছি না। দেখি আমরা কি অবস্থায় আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। পুরো স্ক্রিন শেয়ার করেন, এন্টায়ার স্ক্রিন কেটে দিয়ে আরেকবার শেয়ার করেন। জি। এখন আসছে? না, এবারও তো আমি তো দেখতে পাচ্ছি না। আপনি পুরো ডিসপ্লে অন্য কোনো অ্যাপে যান, উইন্ডোতে যান। ডিসপ্লে তো শেয়ার হওয়ার কথা। আবার দিব ভাইয়া? হ্যাঁ আবার দিন। আসছে না, গতদিনও তো এই সমস্যা হয়েছিল। হ্যাঁ ইনবক্স করেন শামীম সাহেব। এবার মেবি আসবে। ভাইয়া এখনো মনে হয় সমস্যা হচ্ছে, এটা ওই দেখাচ্ছে ওই যে প্রবলেমের মতো অনেকগুলা। আপনি এটা লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আরেকটা কারণ আছে। হ্যাঁ বুঝতে পারছি, আমার এটা পিন করা আছে, আনপিন করলে দেখা যাবে। চলে আবার শেয়ার করেন আফরিন রিয়াজ, আমার এটা পিন করা ছিল উইন্ডো। জি ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। যান প্রোফাইলে। ভাইয়া এই যে আমি একটা ছবিও বসাই দিছি ভাইয়া, আর এই যে ডেসক্রিপশন সেদিন আপনাকে দেখাইছি, আপনি একটু চেক দিয়ে দেন ভাইয়া একটু যে। আমরা একটু ডিসক্রিপশনে কি পয়েন্ট উল্লেখ করেছেন দেখি। জি। পয়েন্ট আচ্ছা এডিটে দিব ভাইয়া? না, আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি। আর আরো কিছু জিনিস একটু উল্লেখ করবেন, যেমন যদি ইলাস্ট্রেটর উল্লেখ করে থাকেন তাহলে ইলাস্ট্রেটরে এখন না আপনি রিয়াজ, আচ্ছা আমি বলি আপনাকে কয়েকটা জিনিস। এখানে আসলে কি উল্লেখ করতে হবে এর কোনো নিয়ম নাই, প্রথমত নিয়ম নাই। তবে আমি যদি আপনাকে কাজ দেই তো কি দেখে দেব সেই পরিপ্রেক্ষিতে যদি বলি যে আপনি আসলে কি নিয়ে কাজ করেন। যেমন এখানে সুন্দর আপনি লিখছেন যে আমি ফটো এডিটিং নিয়ে কাজ করি। আছে ফটো এডিটিং, ঠিক আছে। ফটো এডিট হয় না, ফটো এডিটিং হবে, নাউন হবে দুইটাই। ওই যে এক্সপিরিয়েন্স ইন ফটো এডিটিং হবে। তো ওকে, এডিটিং দেন দেখি কি বলে। টুলস বায়ার্সের ওখানে একটা গ্যাপ হয়ে গেছে, ওই কমা বেশি। হ্যাঁ ক্লিক করেন। এডিটিংয়ে কি ভুল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কমা হয়েছে, বেশি কমা হয়ে গেছে। না না, কমার পরে কমার আগে একটা স্পেস হয়ে গেছে। এডিটিং এর আগে একটা দেখেন কমা আছে না, এডিটিং এর পরে। হ্যাঁ ক্লিক করেন। ওকে, আপাতত আপডেট করেন এটা। এই জায়গাগুলোতে যেটা হয়, আমরা আসলে জানি না যে তাদের যে অ্যালগোরিদম, কারো অ্যালগোরিদম সম্পর্কে পুরোপুরি জানা সম্ভব হয় না। আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম আপনাদের যে যদি আমার একটা বন্ধু থাকে,
আর তার যেমন টোটাল বিষয় আমার জানা সম্ভব না। যদি আমার সে প্রাইমারি লেভেলের বন্ধু হয়, খুবই আন্তরিক হয়, তার সাথে আমার খুব ডেইলি কথা হয়, দেখা হয়, তাহলে আমি তার সম্পর্কে মোটামুটি খুব ভালোই জ্ঞান রাখি, নলেজ রাখি যে তার বিষয় আশায়। কিন্তু যেটা হয় যে তার সম্পর্কে পুরোটা জানা সম্ভব হয় না। তো অ্যালগোরিদম ঠিক এরকমই একটা জিনিস, অ্যালগোরিদমের পুরোটা জানলে তো সেটার অ্যালগোরিদম থাকলো না, এটা তো ফ্ল্যাশ হয়ে গেল, সবার সাথে ডিসক্লোজ হয়ে গেল। তো আমরা মুষ্টিমেয় যেই জিনিসগুলো দেখি, যে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, সেই বিষয়গুলো আপাতত লিখতে হবে। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করি, কাজটা কিন্তু ছোট না। যে কেউ হয়তো ভাবছেন যে কাজটা আসলে সহজ কাজ, এর জন্য ছোট। সহজ ঠিক আছে, অন্যান্য কাজের চাইতে তুলনামূলক সহজ, কিন্তু এটাও কিন্তু খুবই কঠিন একটা কাজ। এর আরও বিভিন্ন ইয়া আছে, আপনার শাখা প্রশাখা আছে। তো এটাও সহজ কাজ না। আর আমি একটা কথা বলেছিলাম, বাইরের আমাদের দেশের যে মেন্টালিটি, মানুষের বাইরের দেশের মেন্টালিটি কিন্তু এরকম না। বাইরের দেশের মেন্টালিটি হলো তারা কাজকে খুবই রেসপেক্ট করে। তাদের জীবনের প্রধান ব্রতই হলো এরকম যে তারা কাজ রেসপেক্ট করে। আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে ফ্রেন্ড বলে ডাকবে, অনেক বায়ার ডাকবে আপনাকে, যদি আপনি ভালো কাজ করে দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড, এই কথাটা এই জন্য বলছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল কাজটা ছোট না, সহজ, ঠিক আছে, কাজটা ছোট না, খাটো করে দেখার কোনো ওয়ে নাই। এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে, শুধু একটা প্রোফাইল দেয়, আমাদেরই বাংলাদেশের একটা মেয়ের প্রোফাইল দেয়, এক আপুর প্রোফাইল দেয়। তো আপনি এই এটাতে যেটা করবেন যে প্রথমে আপনার একটা ইন্ট্রোডিউস দিলেন, ঠিক আছে, এরপরে আপনি কি নিয়ে কাজ করেন। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে আপাতত কাজ করেন, রিটাচিং নিয়ে কাজ করেন, ওইটা উল্লেখ করে রেখে দেন ওখানে। ইলাস্ট্রেটরে এখনও যদি না কাজ করে থাকেন, এবং আমি আপনি এখানে দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটরের কাজ আপনি কিন্তু এখনও কোনো কিছু উল্লেখ করেননি। অ্যাডোব ইলাস্ট্রেটর যদি উল্লেখ করেন, তাহলে বলে দেন যে আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করি, অন্তত একটা বা দুইটা কাজ উল্লেখ করে দেবেন। তাহলে বিষয়টা ক্লিয়ার। এখন এডিট করার দরকার নেই, পরে করেন। প্রথমে যেটা করবেন যে একটা ইন্ট্রোডিউস, হাই হ্যালো দিবেন, তারপরে বলবেন যে আমি এতদিন যাবত এই বিষয়ে কাজ করছি, আমি ফটোশপে এক্সপার্ট, ফটোশপের আমি এই কাজগুলো করি, বা আমি এক্সপার্ট, স্পেশালাইজ। যদি আমি ইলাস্ট্রেটর উল্লেখ করি, তাহলে বলবো যে আমি ইলাস্ট্রেটরে ব্যানার তৈরি করি, সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন করি, লোগো ডিজাইন করি, ইলাস্ট্রেশন ডিজাইন করি, বাস, ওকে। এরপরে আপনি বলে দেবেন যে হ্যাঁ, আপনি যদি কিছু কথা থাকে এরকম যে হ্যাঁ, এই যে লিখছেন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানি ব্যাক গ্যারেন্টি দেবেন, আপনি আপনার কাজটা ভালোবাসেন, ঠিক আছে, সুন্দর, ওকে। পারলে 700 ক্যারেক্টারই লিখবেন, যদি 700 বা 800 ক্যারেক্টার এখন লিখতে দেয়, পুরোটাই লিখেন, কোনো সমস্যা নেই, যদি লিখার মতো জিনিস থাকে। আর যদি না থাকে, তাহলে সংক্ষেপে কাজ করতে হবে। এই ডিসক্রিপশনটা যদি আপনাকে ক্লায়েন্ট কাজ দেয়, 100% জেনে রাখেন, ম্যাক্সিমাম জনই পড়বে এটা, মানে আপনার সম্পর্কে তারা এটা পড়বে। আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে আমি অলওয়েজ ফটোশপের আপডেট ভার্সন নিয়ে কাজ করি, এবং আমি ক্লায়েন্টের চাহিদা মাফিক একই কাজের বিভিন্ন ধরন আমি আপনাকে প্রোভাইড করব, এগুলো। তো আমরা একটু নিচের দিকে আসি। ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, ল্যাঙ্গুয়েজের উপরে যেটা ডিপেন্ড করে, আপনি যেমন জার্মান দিয়েছেন এবং অ্যারাবিক দিয়েছেন, ওই রিলেটেড কাজ কিন্তু আপনার কাছে আসতে থাকবে, ওই রিলেটেড বায়ার রিকোয়েস্ট আপনার কাছে আসবে, এবং ক্লায়েন্টরাও দেখতে পাবে। আর গুগল ট্রান্সলেটে এগুলো ক্লিয়ার বোঝা যায় না ওদের ভাষাগুলো, বোঝা মানে যায়। ওরা যদি ওদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমাদের গ্রাফিক্সের সবচাইতে বড় সুবিধা হলো খুবই কমন কিছু কথাবার্তা, জটিল কিন্তু তেমন একটা কথাবার্তা নাই,
কমন কথাবার্তা যে এটা করতে হবে ওটা করতে হবে এটাই শেষ। আর যদি সোশ্যাল মিডিয়া বা এসিও নিয়ে কাজ করতে চান, এখানে ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলা লাগে। আচ্ছা, লিঙ্কড অ্যাকাউন্টস, এখানে হচ্ছে ফেসবুক, গুগল, ড্রিবল, পারলে সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একই ইউজার নেম দিয়ে ক্রিয়েট করবেন, যে ইউজার নেম আপনি দিয়েছেন যে আরফিন রিয়াদ 03। আচ্ছা এগুলো কিভাবে করব এখানে অ্যাকাউন্ট গুলা? এই যে যেমন এই যে ড্রিবল, তারপরে স্টাক ওভারফ্লো। আচ্ছা, এটা এটা তাহলে এটাই দেখায়, ডিসপ্লেতে অফ করেন, আমি এটা দেখাই। জি ভাইয়া, জি। আমার তো এটা শো করতেছে না। এই যে স্টপ প্রেজেন্টিং লেখা আছে না ডান পাশে, ডান কর্নার উপরে, জি ভাইয়া। ভাইয়া আমার এখানে আর কি কি লাগবে ভাইয়া, মানে এটা প্রোফাইলের জন্য? এটা দেখি, তারপরে আবার দেখব। একটা প্রোফাইল যদি আমরা ভালো করে দেখি না, তাহলে জি। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। আমরা একটু ভালো করে দেখি। আর প্রথমেই যেটা করবেন যে আপনি যে ফেসবুক আইডিতে আছেন, সেই ফেসবুক আইডি তো লগ ইন করে নিতে হবে প্রতিটা আইডি। যদি ড্রিবলের কথা বলি, আমরা তো এখানে কাজ করি না, তারপরে দেখি ড্রিবলে কি অবস্থায় আছে। আমি আমার সাইন ইন করা আছে দেখি। আচ্ছা, যদি আমার মেবি এটাতে সাইন ইন করে না, আমি ড্রিবলে কোনো কাজ করি না। তো ড্রিবলের ভাইয়া আপনি না বলছিলেন ওরা বিমোটা বেশি ইউজ করে, তাহলে আমরা ওইখানেও অ্যাকাউন্ট করে ফেলতে পারবো? এই অ্যাকাউন্টগুলো জাস্ট ওই করলে কি হয়, একটা স্কোর দাঁড়ায়। আপনি যখন আপওয়ার্কে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবো, তখন স্কোর দেখাবে যে আপনি একটা অ্যাকাউন্ট যদি প্রপারলি করেন না, এই অ্যাকাউন্টটা ফাইবারের কাছে বিশ্বাসযোগ্য হয়, ক্লায়েন্টের কাছে বিশ্বাসযোগ্য হয়। আমি তো বললাম একটা কথা, আমি বারবারই বলি যে আমাদের যে ধ্যান ধারণা তাদের ধ্যান ধারণা এক না। আমার একটা ক্লায়েন্ট ছিল, তো ক্লায়েন্টটা হচ্ছে এক মহিলা ক্লায়েন্ট ছিল, ফিমেল ক্লায়েন্ট। তো ওনাকে আমি কাজ করে দিচ্ছি, প্রথম দিকে যখন আমি কাজ করি, তো একটা কাজ করে দিলাম, তো উনি কাজটা পছন্দ করলো, করার পরে মডিফিকেশন চাচ্ছে, এটা নিয়মের বাইরে মডিফিকেশন চাচ্ছে। তো নিয়মের বাইরে মডিফিকেশন উল্লেখ করলেই তো আমরা বিল করি। এখন হলে তো এই বিষয়টা সমস্যা হতো না। তো আমি তো রিভিউয়ের চিন্তায় আছি যে আমার রিভিউ দরকার, টলার দরকার না, আমার রিভিউ লাগবে অন্তত ভালো কিছু। আমি কাজ করে দিচ্ছি, রিভিউ বারবার করে দিলাম। এখন এটা $100 কাজ ছিল, সেকেন্ড কাজ যেটা ওনার সাথে। তো দেওয়ার পরে আমাকে বলছে যে টাকাটা কি এখন জমা দেবো? আমি বলছি পরে দেন, সমস্যা নেই। একসাথে আরও আরেকটা কাজ দিল, তো আমি বলছি পরে দেন, আমি কাস্টমার হওয়ার একসাথে সেন্ড করব। তো আমি মানুষকে কিন্তু খুব এমনিতে বিশ্বাস করি। আমি কখনো এটা ভাবি না যে আমি কাউকে আজ পর্যন্ত জেনে বুঝে কাউকে প্রতারণা করি বা ঠকাইনি। কারণ আমি জানি যে এটা কত নিচু দরের একটা কাজ এটা। তো কোনো মুসলিম আসলে কাউকে ঠকাতে পারে না। আল্লাহ নবী বলছে, যদি কেউ কাউকে প্রতারণা করে, সে আমার দলভুক্ত না, মানে তার উম্মত হিসেবে সে গ্রহণযোগ্য না। তাই বোঝেন কাজটা কত নিচু দরে। আবার আমাকে যদি কেউ ঠকায়, তাও আমি কিন্তু এই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট হয়ে যাই। তো ও ঠকালো, আমাকে টাকা দিচ্ছে না, ডলার দিচ্ছে না, তখন আমি বললাম যে আপাতত হাফ দেন, আমি দেখছি যে ওর সাথে বার্গারিং করলে আমার সমস্যা। তো বলছি হাফ পে করেন, তো $50 পে করবো। এখন তারপরে যেটা হয়েছে, আমি তখন ওকে বাইরে নিয়ে আসলাম। আমি তো ওকে ফাইবারে তো কথা বলতে পারছি না। আর আগে ফাইবার যেটা ছিল, আগে ছিল ক্লায়েন্ট কেন্দ্রিক। ফাইবার ক্লায়েন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিত, বাইরে তেমন একটা গুরুত্ব দিত না।
আপনি কমপ্লেন করলে আপনার কমপ্লেন খুব একটা অ্যাকসেপ্টেবল হয় না। তো আমি ওনাকে বাইরে নিয়ে আসলাম, খুবই ক্রিটিক্যালি আর কি বাইরে নিয়ে আসলাম, হোয়াটসঅ্যাপে নিয়ে আসলাম। নিয়ে আসার পরেই তো যা বলার, মনের কথা যা বলার বলছে, ওখানে কোনো সমস্যা নেই যে আপনার এই কাজ করে দেবো, এটা করে দেওয়া লাগবে, ওই কাজ করে দেবো, ওটা দেওয়া লাগবে। তো আমি একটা জিনিস ওর ইনক্রিপ্ট করে দিয়েছিলাম, উনি কিন্তু পেমেন্ট করে দিয়েছে, তো ইনক্রিপ্ট করে দিয়েছিলাম আমি। উনি হয়তো ভাবছিলাম ফাইলটা পেয়ে গেছে। তা আমি তো যেটা করি যে কোনো একটা সমস্যা যদি আমার সামনে আসে, ওইটার সমাধান আমি নিয়েই ছাড়বো, এরকম টেন্ডেন্সি ধরেন আমার। তো এটার সমাধান আমি নিয়েছি একটা জায়গা থেকে, আমি জেনেছি যে ইনক্রিপ্ট করা যায়, তো ইনক্রিপ্ট করে দিলাম। কিছুক্ষণ পরও বলছে যে আমি ফাইলটা ওপেন করতে পারছি না। তা আমি বলছি এটা আমি জানি, যে আমি বলছি ইউ ক্যান নট ওপেন দিস ফাইল, আমি জানি যে তুমি পারবে না, আমি এটা করে দিয়েছি, তুমি আসলে আমাকে ঠকাইছো। তো আমি তখন ওকে বলছি 3 গুণ চার্জ করলাম, তোমাকে আমি ফাইল দিতে পারি, ইভেন তোমাকে আবার $এত দেওয়া লাগবে। তো ও বলে যে আমি ফাইবারে কমপ্লেন করব। তো আমি যেহেতু নিয়ম জানি, তা বললাম যে এই কমপ্লেন তুমি করতে পারো। তখন ওর আইডি ব্যান হয়ে যায়, ফাইবার আমার আইডি না, ওর আইডি ব্যান করে দেয়। তারপরে ও হোয়াটসঅ্যাপে লিখছে যে আমার আইডি তো ব্যান, ফাইবার ব্যান করে দিলাম। বলছে জানতাম যে তোমার আইডি ব্যান করে দেবে, ফাইবার খুব ভালো বোঝে, তোমার ল্যাঙ্গুয়েজ সে বোঝে, তুমি তো ইংলিশে লিখছো, তুমি ভালোই বুঝেছে। মানে ও একটু বোকা ছিল, যত চালাক মানুষ দেখবেন তারা একটু বোকা হয়, কোনো না কোনো এক জায়গায় ভুল করবে। ও আমার সাথে হোয়াটসঅ্যাপে যে কথা বলছে তার উত্তর ফাইবারে গিয়ে দিচ্ছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং দেখেন। আমি ওকে হোয়াটসঅ্যাপে একটু উত্তেজিত করছি, ওকে, ও যেহেতু আমাকে ঠকাইছে, আমি ওটাকে করছি। তখন ও ফাইবারের কথাগুলো বারবার বলছে, ফাইবার তো বুঝে ফেলেছে যে ও অ্যাগ্রেসিভ টাইপের কথা বলছে। আপনি যদি ফাইবারে লিখেন, এই যে যেগুলো বলছে না গল্প, এখানে লার্নিং আছে, এগুলো আপনার সাথে গল্প শুধু বলছে এরকম না আপনাদের সাথে। ফাইবারে আপনি শুধু খালি লিখে দেখবেন যে ডু ইউ ডু দিস, ইয়েস অর নো, এটা বললে ফাইবার আপনাকে ওয়ার্নিং দেবে, এবার আপনার আইডি আপনাকে ইয়াতে রেখে দেবে, ফ্ল্যাগ করে দেবে। কারণ কি, ভাষাটা হচ্ছে হুমকিমূলক। ইয়েস অর নো এই কথার অর্থ হচ্ছে জোর দেওয়া, এই কথাটার অর্থ হচ্ছে যে নেগেটিভ। আপনি আজকে আপনার যদি ছোট ভাই থাকে, ইংলিশ বই খুলে দেখেন, একটাও নেগেটিভ শব্দ পাবেন না। আমাদের সমস্যাটা এই জায়গাতে, আমরা বুঝতে পারি যেটা নিয়ে কাজ করছি সেটার সাইকোলজি বুঝতে হবে। আপনি তো ইনকাম যদি চিন্তা করেন, ইনকাম তো করবেন কয়েক বছরে। একটা প্রোফাইল আপনাদেরকে আমি দেখাবো, আমার এক ছোট ভাইয়ের $1000 সে ইনকাম করেছে 6 থেকে 7 মাসে, দেখাবো আপনাদের আজকে। তো এই ছেলেটার কাহিনীও বলবো সংক্ষেপে। এখন ব্যাপারটা হলো যে আমি এই কথাগুলো বলতাম না, আপনাদের আসলে রেসপন্স নাই। আমি ক্লাস আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো, আমি একটু ইয়াতে আছি, শেষ করে দেবো। তো এই ব্যাপারটা এরকম যে আপনি যেই প্লেসে কাজ করবেন সেই প্লেসটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, যে মানুষদের নিয়ে কাজ করবেন তাদের সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। আপনার ফ্রিল্যান্সিং কেন উন্মুক্ত, কেন এত ভালো জিনিস, আমি কেন ছাড়ি না, এমন কোনো প্রোডাক্ট নাই, এমন কোনো সেবা নাই যার 4টা বা 5টা স্তরের বাইরে এসে যেতে পারে। সরকারি চাকরি বলেন, এটা এক সময় ভ্যালু শেষ হতেই হবে যদি আমরা মনে করি। আমি করি না বলে বলছি না, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার এক দাদা পাটকলের ভালো পর্যায়ে ছিল, হঠাৎ করে যেটা হয়েছে ওই যে এখন পাটকল ভর্তুকি দিয়ে কয়েক বছর বন্ধ করে দিল। তাহলে কি হলো, আপনার এক সময় যে পাটের রমরমা বিজনেস ছিল বাংলাদেশে, আমরা কি বলতাম, গোল্ডেন ইয়ে বলতাম, আজকে কি অবস্থা। তো এই ইন্টারনেটের ফ্রিল্যান্সিংয়ের একটা মজা হলো একই সাথে কয়েকটা জিনিস পাবেন। একটা হলো পাবেন আপনার স্কিল পাবেন, আপনি এখানে যে কাজ শিখছেন 5টা কাজই শিখেন, খুব ভালো করে শিখেন। ওই 5টা কাজ আপনি কমপ্লিটলি শিখতে পারবেন না যতক্ষণ না এটা প্র্যাকটিক্যাল আপনি প্রয়োগ করবেন। এই একটা ব্যাপার, প্র্যাকটিক্যাল করার একটা বিশাল একটা সুযোগ পাচ্ছেন আপনি। তারপরে আপনার যেটা হচ্ছে, আপনার একটা প্রোফাইল দাঁড় হচ্ছে।
এটা চাহিদা যে হারে বাড়ছে, প্রোফাইল কিন্তু খুব ভালো কাজ করে। আপনার সার্টিফিকেট কেউ দেখবে না, আমার অ্যাকাউন্টে এমবিএ করেছে এটা কেউ দেখে না। তো এই একটা বিষয় কাজ করে। আর একটা ব্যাপার কাজ করে, আপনার ক্যাপিটাল আসবে, বেশ মোটা অঙ্কের ক্যাপিটাল আসবে। জিনিসটা দেখায় আপনাদের। এটা আমাদের গ্রুপ, আপনার এই গ্রুপের সাথে নিয়ে আছে। দেখেন দেখেন, এর নাম বিশ্বজিৎ, দেখতে পাচ্ছেন আশা করি। সে অক্টোবরে কাজ শুরু করেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আচ্ছা এরকমই। তো এই যে স্ক্রিনশট দিয়ে দিয়েছে দেখেন। এই সামান এটা তার একটা জাস্ট একটা ভ্যালু, এ কত যে ইনকাম করবে, যে কোয়ালিটি যে পর্যায়ে নিয়ে গেছে, একে আমি খুব ভালোবাসি। এর খুবই মিষ্টিভাষী, অল্প কথা বলে, আর কাজের ব্যাপারে খুবই অনেস্ট। আমি যদি ওকে বলি যে আপনাদের 1-2টা ক্লাস নিতে হবে, মেন্টর হিসেবে আসেন, একদিন গেস্ট টিচার হিসেবেও আসবে, তো হয়তো আমি পরিচয় করাই দেবো আপনাদের। ও একটা বিশেষ কাজ করে, ফ্রিল্যান্সিংয়ের অনেক সেক্টর আছে, ও একটা বিশেষ কাজ করে যে কাজটা নর্মালি আমি করি না। তাহলে ওই কাজটার সাথে আপনি পরিচয় হতে পারবেন, আমি নিয়ে আসবো ওকে একদিন। তো এই যে ব্যাপারগুলা, ও খুব ভালো স্টুডেন্ট, আবার কাজও করে, এটা ওর ফ্যামিলিকেও সাপোর্ট দিচ্ছে, ওর ভালো ভালো ডিভাইসও আছে, তার শখের সব কিছু এখান থেকে শেয়ার করে, তার ভালো এই বিষয়ে নলেজও আছে, কনফিডেন্সও আছে। তো সে কি জব করবে না? হয়তো বা করবে, ভালো জবই করবে, কিন্তু এই অবসর টাইম সে যেটুকু পায় সেটুকু এই কাজ করে। তো যেটা বলছিলাম, ওই যে প্রোডাক্টের ব্যাপার, আল্লাহ না করুক আমার কোনো একটা সমস্যা হয়ে গেল, চাকরি করতে গিয়ে আমি কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়লাম, তো শুধুমাত্র আমি বসে থাকতে পারি, তাও তো আমার ফ্যামিলিটাকে চালাতে পারবো। আর কপালে কি আছে এটা জানি না, মানে ব্যাকআপ হিসেবে এটা করা যায়। কিছুদিন পরে, হয়তো 10 বছর পরে আমার নলেজ আরও বাড়বে, তখন আমি একটা ট্রেনিং সেন্টার দিতে পারবো, দিতে পারবো আপনার। এর অনেকগুলো জিনিস চলে আসবে, শাখা পোশাখা চলে আসবে। তো আপনারা, আমি জানি না কী উদ্দেশ্যে শিখছেন, এতটা ক্লাস হয়ে গেল, আপনারা আমাকে কোনো রেজাল্ট দিচ্ছেন না যে ভাইয়া আমি এটা করলাম, দেখেন তো, যেমন আফরিন রিয়াজ আপনি দেখালেন, ভালো লাগলো। আমি কাজ ছাড়া, আপনার কাজের বাইরে তেমন একটা কথা আমার আসলে পছন্দ হয় না। আজকে আমি অন্তত 10টা টিউটোরিয়াল তৈরি করেছি শুধু আপনাদের জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। এই যে কালকে একজন দেখালেন না, মেবি ফাতেমাতুজ জোহরা, যে ওইটা কিভাবে নিয়ে যেতে হয়, আমি ওইটা নিয়ে গিয়ে ওর বিস্তারিত আমি দেখেছি, ওইটা করে আমি টিউটোরিয়ালও তৈরি করলাম। তো আপনি বিশেষ ক্যাডার হন, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যান, কোনো সমস্যা নাই, কিন্তু একটা ব্যাকআপ রাখেন। আমার একটা পরামর্শ যে আপনি একটা ব্যাকআপ রাখেন, কোনো কিছু স্থায়ী না। একটা পরিকল্পনার 11টা ধাপ থাকে, সায়েন্টিফিক প্ল্যানের 11টা ধাপ থাকে, আপনার অন্তত কয়েকটা ফলো করেন, জীবনে দেখবেন। আমরা তো মানুষ হিসেবে আমাদের সিকিউরিটি নিয়ে অবশ্যই ভাবি। কেউ যদি বলে যে আল্লাহ যা আছে করবে, আসলে আল্লাহ তো নিচে এসে কিছু করে দেবে না, কি আছে সে ওকে বললো, কিন্তু ও বলতে পারবে না। এই কথাগুলো আমিও শুনি, তখন আমি রিপ্লাইটা এটাই দিই, আচ্ছা আল্লাহ কি আছে তুমি বলো তো জানে না, তো জানো না, ওটা নিয়ে ভাবে লাভ কি, যেটা আছে সেটা তো আছে। তো যারা পারে না তারা ধর্মশালা খুলে বসে, যারা জীবনকে সংগ্রাম করতে ভয় পায় তারাই ধর্মশালা খোলে, একটা কথা আছে এরকম। তো শুধু এই কাজ না, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা বলতে পারি, আমার জীবন থেকে লার্নিং, কাজকে ভালোবাসতে হবে। এটা আমি প্রায়ই বলি আপনাদের, কাজকে ভালোবাসেন, যেই কাজ হোক। আপনি যদি এমবিবিএস পড়েন তাও ওই কাজকে ভালোবাসেন, যদি আপনি বুয়েটে পড়েন তাও বুয়েটের পড়াটাকে ভালোবাসেন। সবাই ওই চমক হাসান কিন্তু সবাই হয় না। বুয়েট থেকে তো অনেকে বেরোয়েছে, আমার 3টা বন্ধু বুয়েটে পড়তো, তারা এখন
বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করে। তো এদের থিঙ্কিংগুলা, এদের বিষয়গুলা খুব ভালো লাগে। এরা খুব হাই লেভেলে থিঙ্কিং করে। তো আপনার জীবনে যদি আপনি ছুটেন যে আমি নলেজ গ্যাদার করব, আমি আমার ক্যারেক্টার উন্নত রাখবো, আমার পরিশ্রম আমি করে যাব, আল্লাহর কাছে চাইবো, এই কয়েকটা জিনিস যদি থাকে আপনার, আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ হতাশ করবে না। আল্লাহ এই কথাই বলছে যে আমি তাকে দিই যে চেষ্টা করে। তো হালাল উপায়ে যদি 10টা টাকা ইনকাম করা যায়, সমস্যা কি, করে নেন সময় থাকতে। তো আমি একটু বিরতি দিচ্ছি, আমার আসলে একটু ইয়া লাগছে যে একটু কাজে শারীরিকভাবে ইয়া লাগছে। আমি 9টা 20-এ আসছি, আপনারা একটু কাইন্ডলি আমাকে একটু দেখান, অন্তত রেডি করার বিষয়গুলো দেখান, না হলে আমি আসলে আগাবো না সামনে। আপনি যতই আসেন ক্লাসে নতুন কিছু শিখতে পারবেন না। এটা আমার ওই যে একবার বলে দিয়েছি না, আমি কিন্তু কথা চেঞ্জ করি না। হয় আপনার এই সময়গুলোতে বায়ার রিকোয়েস্ট আসে, আমাদের সময়ের সাথে তাদের সময় মেলে না। তো তাদের সময়ে আমাদের একটু চেক করতে হয়। কাজ যে রাত জেগে করতে হবে এটা সঠিক ধারণা না। তবে যারা রাত জেগে কাজ করে তারাও তো কাজ করে, আমরাও তো অনেক রাত জাগি। আমি নর্মালি আপনার রাত 2টার পরে আর রাত ওরকম জাগি না। 2টার পরে আমি কাজ শেষ করে দিই, আবার ফজরের নামাজের টাইমে উঠে চেক করি যে কোনো ইয়ে আসবে না, ওই কাজটা আবার দিনে করি। বা আমি অনেক সময় না পারলে কারো হেল্প নিই, কাউকে দিয়ে করাই নিই। তো এই হলো বিষয়। রাত জাগতে হবে না, আপনার শরীরের ক্ষতি হবে না, আপনার মন মাইন্ড ভালো থাকবে যদি আপনার কিছু আর্নিং থাকে, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন, নিজের শখগুলো যদি পূরণ করতে পারেন। আমি দেখবেন যে মাঝে মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, জানেন আপনারা এটা কীভাবে দেখেন। আমি ফুড নিয়ে কিন্তু কিছু জিনিস শেয়ার করি, দেখবেন রান্নাবান্না, অর্গানিক ফুড নিয়ে, সেফ ফুড নিয়ে, এটা আমার খুব ভালো লাগে। আমি এটা নিয়ে কাজ করব কি জানি না, তবে নিরাপদ খাদ্য যেমন আমি পছন্দ করি, সবাই যাতে ইয়া করে আর কি, বুঝতে পারে যে হ্যাঁ এটা আমাদেরও দরকার। তো এরকম বিষয় কিছু শখ থাকে মানুষের, যেগুলো শখগুলো আপনার এমন শখ থাকা উচিত যে শখের মাধ্যমে দেখা যাচ্ছে আরেকজনের উপকার হলো। এমন শখ থাকা উচিত না যেটা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। যেমন হাই বলে আপনি যদি গান শোনেন, যদি মেসে থাকেন, আরেকজনের নিশ্চিত ক্ষতি হবে। এমন হয়তো সিনিয়র বলে কিছু বলতে পারছে না, কিন্তু আসলে আপনি কি বিবেকের কাছে মানুষ হয়ে দাঁড়াবেন? ব্যাপারটা এরকম না। তো আবার শখ আছে না, ভালো ভালো শখ আছে, আর আমি বিলিভ করি প্রতিটা মানুষের একটা শখ থাকা উচিত। শখহীন জীবন এটা একেবারে নির্জীব মনে হবে, নিরস মনে হবে। আপনার যদি রেল লাইনে হাঁটতেও ভালো লাগে প্রতিদিন, তাও এটা শখ। একটা শখ থাকা অবশ্যই উচিত। তো শখটা যদি আপনি পেশায় নিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো। এটা খুব আপনাকে কখনো ক্লান্ত করবে না। ওই শখটা আপনাকে খুব ভালো লেভেলে নিয়ে যাবে। এর ভরে ভরে উদাহরণ আপনারাও জানেন। তো আমরা 15 মিনিট একটু বিরতি নিই, এর ভিতরে আপনারা কিছু কোশ্চেন রেডি করেন, কিছু জানার থাকলে রেডি করেন। আবার প্রোফাইলে খোলার দরকার নেই, প্রোফাইল আবার 15 মিনিটে খুলে ফেলার দরকার নেই, এটা সম্ভব না। আমাকে আসলে ওইভাবে ইয়া মনে করারও দরকার নেই। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ফাতেমা জোহরা, জি ভাইয়া, আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে, আমি করছিলাম অনেকদিন। আচ্ছা আমরা একটু বিরতিতে যাই, যাওয়ার পরে আমি আসছি। আপনার এখন 17:30 আমরা কথা বলবো। এর ভিতরে আপনারা কিছু কোশ্চেন থাকলে রেডি করেন। প্রোফাইল ফটো যদি থাকে আপনার 2-4টা ফটো দেখাতে পারেন, ওর ভিতর থেকে একটা ফটো আমরা নিতে পারি। তো আমি একটু তাহলে ব্রেক নিচ্ছি।
আচ্ছা, মোস্তাকিম বিল্লাহ শামীম, আপনার ফটোটা দেখলাম। তো ফটো ছাড়াও প্রোফাইল ক্রিয়েট করা যাবে, ফটো পরে দিলেও হয়, 1 দিন বা 2 দিন পরে দিলেও হয়। প্রোফাইল ক্রিয়েট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইমেল আর ফোন নাম্বার। এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আপনাদেরকে যে একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, এটা তো সম্ভব হয় না। কেউ একজন আপনারা যদি প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে পুরো জিনিসটা দেখানো যায়। আমার কথা কি শোনা যায় এখন? জি ভাইয়া, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ওই যেটা তাহলে দেখাচ্ছি ড্রিবলের যে ব্যাপারটা দেখাচ্ছিলাম, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন খুব দ্রুত দেখাচ্ছেন। আচ্ছা, প্রথমে যেটা করবেন, আপনার যেটা ইমেল এটা অন রাখবেন। ইমেল এরকম অন রেখে আপনার চলে যাবেন কন্ট্রোল চেপে ধরে আমি জাস্ট ক্লিক করলাম, সাইন আপে যান। সাইন আপে গেলে দেখেন যে এখানে আমরা অনেক সময় এটা দিয়ে করি, তো আমার রিকমেন্ড থাকবে আপনারা এটা করবেন না, এটা করলে একটু সমস্যা হয়। আর একবার যদি আপনার এটা করে ফেলেন, সমস্যা হলে এটা রিকভার করতে অনেক ঝামেলা, হ্যাজেল হয়। তো যেটা আপনার নাম দিবেন, তো আমার নাম আমি দিচ্ছি, ইউজার নেম সেটাই থাকবে, কি হয়, ইমেল এটাই দিচ্ছি।
পাসওয়ার্ড কি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। ওকে, আমার অলরেডি আছে, এই জন্য এটা দেখাচ্ছে। এই জাস্ট এই প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়ে গেল। আচ্ছা, তারপরে এইভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট। পাসওয়ার্ডগুলো কেমন দেবেন? পাসওয়ার্ড এরকম টাইপের পাসওয়ার্ড দেবেন, যে এরকম একটা সংখ্যা দিলেন, তারপরে আপনার যদি নামের প্রথম লেটার বা আপনার কোনো একটা কিছু যদি এরকম হয়, এরকম কোনো চিহ্ন আপনি লাগাই দিতে পারেন। এই পাসওয়ার্ড হলো স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড, যে কোনো জায়গায় এই পাসওয়ার্ড নেবে। নিউমারিক, একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু সিম্বল, এই চারটা বৈশিষ্ট্য থাকা লাগবে। তো এইভাবে সাইন আপ করে, আর কিছু না, শুধু সাইন আপ করার পরে যেটা করবেন, আচ্ছা আমি লগ ইন করি, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, লগ ইন করতে পারি কিনা। আচ্ছা, লগ ইন হয়ে গেছে, তাহলে সাইন আপ করে লগ ইন করবেন। সেই কি একটা ফটো দিয়ে করা আছে। আচ্ছা, তো লগ ইন করার পরে যেটা করবেন, আপনার ফাইবারের ওই অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে ওই ড্রিবলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে ওরা অথরাইজড নামে একটা, বা অথেন্টিকেটর এরকম, অথেন্টিক এরকম নামে একটা অপশন দেবে। ক্লিক করবেন, জাস্ট ও ব্রাউজার থেকে অটোমেটিক বুঝে যাবে যে হ্যাঁ আপনি এটাতে আছেন, লগ ইন করা অবস্থায় আছেন। তারপর আসেন টুইটারে আসেন, আর ইউজার নেমের যে ব্যাপারটা, ইউজার নেম সব জায়গায় এক ইউজ করেন। আমার সাইন ইন করতে বলছে, আমার অলরেডি খোলা আছে। ওই টুইটারও সেম একই জিনিস, কী কে লাগাই আমি দেখাচ্ছি। ওকে, কোনো একটা জায়গায় সমস্যা আছে এখানে, আমি এখন আর এটা করতে পারছি না। তো মানে মূল বিষয়টা হলো, যেটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এটা লগ ইন অবস্থায় রাখবেন। কুকিজ ক্লিন করবেন না, হিস্ট্রি ক্লিন করবেন না, ব্রাউজার ক্যাশ ক্লিন করবেন না, করে এই ফাইবারে ওইটা করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমরা কী কী জিনিস খেয়াল রাখবো, আর একবার একটু আমি লিখে দেখাই দিচ্ছি। হচ্ছে আপনার যেটা অফিসিয়াল ইমেল, সেম ইউজার নেম যে অ্যাজ ফাইবার। তারপরে ফোন নাম্বার, নর্মালি একটা ফোন নাম্বার ইউজ করবেন, কমন ফোন নাম্বার, যেটা আপনার অফিসিয়াল ফোন নাম্বার। তারপরে আর কি লাগে, আর প্রোফাইল পিকচার। প্রোফাইল ফটো হচ্ছে 250 বাই 250 নেয়, এটাই নেয়। আর যদি না হয় তাহলে 320 বাই 320, এটা দুইটা মাপ, যে কোনো একটা মাপ অনায়াসে নেবে। আচ্ছা, এইটাকে আমরা 500 বাই 500 করি, যাতে রেজুলেশনটা বাড়ে, এটাই 500 বাই 500 করে। এই গেল ফটো। আর এটা অবশ্যই পারলে জেপিজিতে করবেন। এরপর একটা ইন্ট্রো থাকবে, ডিসক্রিপশন আপনার সম্পর্কে।
অ্যাবাউট ইয়োরসেলফ থাকবে, সেম অ্যাবাউট ইয়োরসেলফ। ইয়োরসেলফ। আচ্ছা, আপনারা জিএমপি, আমি এটা নিয়ে একটা সময় কাজ করেছিলাম। গুগল ওয়েব বিজনেস, রাজেন্দ্র ভাই আপনাদের এটা দেখাবে ডিটেলসে, এটা সম্পর্কে আমারও খুব ভালোই নলেজ আছে। তো এই যেটা গুগল ম্যাপিং বলে, এটাতে সাইটেশন নামে একটা জিনিস আছে। সাইটেশন, ঠিক আছে, এটা কমন নাম সাইটেশন। এই সাইটেশন জিনিসটা হলো, যদি আপনার একই ইমেল, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, ন্যাপ যেটাকে বলে, ন্যাপ, চোখে লাগছে তো, ঢেকে দাও। আচ্ছা, সরি, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এই তিনটা জিনিস যদি আপনার একই থাকে, তাহলে সাইটেশনটা ঠিক হয়। তো যদি আপনার, আমি এই জিনিসটা উদাহরণটা এই জন্য টেনে নিয়ে আসলাম যে আপনার ফোন নাম্বার, আপনার ইউজার নেম, ইমেল সব কিছু যদি সেম হয়, তাহলে এটা আপনার, আমরা যে সার্চ দিলে যে দেখি যে দেখেন, আমার নাম দিয়ে সার্চ দিলে যে বিষয়গুলো চলে আসে, এই যে গুগলে যে আমার ছবিগুলো আসছে, এটা সাইটেশনের কারণে আসছে। ইউটিউবে, আমি তো ইউটিউবে তেমন কিছুই করিনি, এটা কেন আসছে আমি আসলে জানি না ইউটিউব থেকে, আর এটা আমার ওয়েবসাইট তাই আসছে। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমি। আবার দেখেন, আমার নামের সাথে কিছু জিনিস আসবে অটোমেটিক। তো আমার নামের তো নাম অনেকের আছে, এই মানুষটার কেন আগে আসলো, ইনি আমার অনেক আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এই সাইটেশন ভালো আছে, একসময় আমারটা চলে আসবে এই জায়গাতে, আমি যদি এগুলো নিয়ে কাজ করি। তো এই যে এটাও আমার ছবি, এটাও আমার ছবি, এই সাইটেশনগুলো কাজ করে। আমার এই স্পেলিংয়ে কিন্তু অনেক নাম আছে, এই যে সাইটেশন আসছে, জাস্ট আমার এই জিনিসগুলো ঠিক আছে, যে এটা আপনাদের বললাম। আচ্ছা, এই যে জিএমবি চলে আসছে, এটা আমার নাম, অন্য কারো, এটা মেবি ব্রেভারেজ এক্সপ্রেস, আমারটা ধরে নিয়েছে এটা। তো এই সাইটেশনগুলো, এগুলো সব কিন্তু আমার, এটা আমার নাম, আমার উপরে আছে টুইটার, কুয়েটের কোনো প্রফেসরে, দেখেন এর সাইটেশন অলরেডি আছে, স্কলার আছে। তো আপনারা এই সাইটেশনটা ঠিক রাখবেন, এটা আপনাকে কাজ পেতে অনেক হেল্প করবে। আরে একটু এটা বাইরে নিয়ে যেয়ে করো। এই সাইটেশন ব্যাপারটা আপনারা মাথায় রাখেন। এখন এই জিনিসগুলোর ভিতরে কার কোন জিনিস আছে, আসলে আপনাদের কার কোন জিনিসগুলো এখানে আছে, একটু আমাকে একটু বলেন। এই যে 5টা জিনিস, আচ্ছা, ইমেল তো থাকবে, ইউজার নেমও আছে। ইউজার নেম কে কে সিলেক্ট করেছেন একটু কাইন্ডলি জানাবেন। আমি যে একটা আপনাদের টুলস দিয়েছিলাম, সেই টুলস দিয়ে কি ইউজার নেম আপনারা সবাই চেক করেছেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে? আচ্ছা, কেউ একজন বলেন তো, কারো কি মনে আছে যে একটা ওয়েবসাইট বলেছিলাম আমি? আচ্ছা, মনে নাই আপনাদের, আমি বুঝতে পারছি, আবার বলেন। আচ্ছা, এই যে ওয়েবসাইট ইউজার নেম চেকার, এটা তো আপনাদের, আমি তো বলার কথা,
জি ভাই বলছেন, ভাই বলছেন। তো লগ্ন বণিকের একটা নাম দিয়ে আমি দেখাইছিলাম, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছেন ভাই। তো ইউজার নেম যদি না থাকে আপনার রেডি করি, সবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে প্রয়োজনে রেডি করি এখন। আচ্ছা, তার আগে একটা জিনিস, আমি এখন আরেকটা জিনিস দেখাই। ফেসবুকে ইউজার নেম যেটা হয়, যে ফেসবুকে যেটা ইউজার নেম আমাদের, দেখেন আমার একটা ইউজার নেম আছে। তো ফেসবুকে এভাবে আসার পরে এই প্রোফাইলের এখানে ক্লিক করবো একটা। ক্লিক করার পরে দেখেন আমি এখন বর্তমানে এই ইউজার নেমটা ইউজ করি। এই যে দেখছেন একটা ইউজার নেম। এই ইউজার নেমটা সেট করা যায় আপনার, যদি কেউ সেট না করতে পারেন সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে দেখবেন এই যে এই বিষয়টা আর কি, সেটিং যেটা। তো এই সেটিংয়ে আসার পর দেখেন আমার ইউজার নেম দেওয়া আছে এখানে। আমি যদি এডিট করি, আমি এখানে এডিট করতে পারবো। এডিট করলে আবার সেভ চেঞ্জে দিলে হয়ে যাবে। তো আপনাদের যদি দেখবেন অনেক সময় সংখ্যা থাকে, এলোমেলো কিছু জিনিস থাকে, ডট ডট অনেক কিছু থাকে, আপনারা এরকম একটা প্লেন একটা ইউজার নেম তৈরি করে নেবেন। তো সেটা আমার মনে হয় এই জায়গাতে আগে চেক করে দেখবেন। প্রথমে দেখবেন যে ফাইবারে আছে কিনা। তো ফাইবার তো আর এখানে নাই। ফাইবারে দেখতে হলে যেটা করবেন, এইভাবে যাবেন, ইনকগনিটো পেজ নিচ্ছি, পেজটা দেখতে পাচ্ছেন আশা করি। এভাবে দেওয়ার পর স্ল্যাশ দিয়ে আপনার একটা ইউজার নেম, দেখেন আমি একটা ইউজার নেম, ডেমো টাইপের একটা ইউজার নেম দিচ্ছি, সেলিম হোসেন। আর সাথে দিয়ে দিলাম যে ইউএসডি দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমি ইন্টারে ক্লিক করলাম। তো ফাইবার এরকম কিছু পাইনি। আচ্ছা, এরকম কিছু ফাইবারের কাছে নাই। এই যে বলছে দ্য ইউজার অ্যাকাউন্ট আর নট লুকিং ফর নো লঙ্গার অ্যাভেলেবল। ওকে, তার মানে এখন আমি বুঝলাম যে ব্যাক কি লিখবো, ফাইবার লিখে। আচ্ছা, আমি দেখাচ্ছি। ইউজার নেমের জন্য যেটা করবেন, ফাইবার লিখবেন, যে www.com/ বলে এটাকে ইউজার নেম। আমি এটা যেখানে দিয়েছিলাম এখন আমি এটা বুঝে গেলাম যে ফাইবারের কারণ নাই। আমি এইটা এখন চেক করে দেখব যে এইটা আবার কোন কোন জায়গায় কার কার আছে। প্রয়োজনে তাহলে ফাইবারটা আবার একটু চেঞ্জ করবো, দুইটার একটা সমন্বয় করবো আর কি। বাহ, খুব সুন্দর। ম্যাক্সিমাম কারোই নাই, আমি এটা তাহলে নিয়ে নিলাম। এরকম ব্যাপার, সব অ্যাভেলেবল। তাহলে আমি বুঝে গেলাম যে এটা আমার জন্য পারফেক্ট একটা ইউজার নেম হবে। যদি পারে এরকম একটা ইমেলও ক্রিয়েট করব। আর আপনার ইমেলের সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টের ওতপ্রোতভাবে জড়িত, অ্যাকাউন্টের সব কিছু ইমেলের সাথে জড়িত। তো ইমেল কিভাবে সিকিউরিটি দেবেন এটা আমি দেখাই। প্রথমে আপনার এই যে ইয়াতে আসি আমরা, লগ ইন করার পরে, এখানে লগ ইন করার পরে বা gmail.com এখানে লগ ইন করে আমরা এটা পাবো। এটা পাওয়ার পর ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, তারপরে সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে গেলে দেখতে পাবেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এটা ভেরিফাই করা আছে রিকভারি ফোন নাম্বার হিসেবে। এতবার পাসওয়ার্ড দিছেন? পাসওয়ার্ড একটু লম্বায় দেওয়া ভালো। ওকে, তো এই যে আমার এটা রিকভারি ইমেলে দেওয়া আছে, মানে এই ফোন নাম্বারটা আমার কাছে যতদিন থাকবে আমি অ্যাকাউন্ট ব্যাক নিয়ে আসতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস সেটিংয়ে যাবেন, যে সিকিউরিটিতে যাবেন, যাওয়ার পরে এটা পাবেন। এই সেই লিঙ্ক,
লগ ইন করা অবস্থায় এই লিঙ্কে গেলে পাবেন। এরপরে আমার যে এটা হটমেলের সাথে দেখুন যুক্ত করা আছে, এই হটমেলটা দিয়ে আমার খুব দামি দামি জিনিসগুলো করা আছে। এই হটমেল আমি খুব পছন্দ করি। জিমেলের চাইতেও হটমেল সিকিউরিটি বেশি, আমি হটমেলের সাথে এটা যুক্ত করে রাখছি। তারপরে দেখেন আমার একটা ফোন দিয়ে এটা ডিভাইস কন্ট্রোল করা আছে। এই ফোন দিয়ে যাওয়ার সব কিছু এটা দিয়েই কাজ করা যায়, ম্যানেজ করা যায়। আবার অ্যাডভান্স সেট দেওয়া আছে, 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে। অ্যাপ পাসওয়ার্ড দেয়নি এখনো কথা। তো 2 স্টেপ ভেরিফিকেশন 2 ভাবে করা আছে আমার। আপনাদের যদি কাউকে আমি যদি পাসওয়ার্ড দিয়ে দিই তাও লগ ইন করতে পারবে না। এটা ফোন নাম্বার দিয়ে করা আছে, দেখেন ভেরিফাইড করা আছে। ব্যাকআপ কোড আছে আমার কাছে। এই ব্যাকআপ কোড জানলে আবার সমস্যা, এই ব্যাকআপ কোড কাউকে আপনার দেওয়া যাবে না। আর এই যে অথেন্টিকেটর অ্যাপ, যেটা গুগল অথেন্টিকেটর অ্যাপ, এই অ্যাপটা, এই অ্যাপসটা এটা বর্তমান জামানার সবচেয়ে শক্তিশালী সিকিউরিটি। তো এই সিকিউরিটি আমার দেওয়া আছে, মানে সব দিক থেকে আমার ইমেল হাইলি প্রোটেক্টেড করা আছে, কারণ এই ইমেলের সাথে আমার সব কিছু জড়িত। তা আমি আশা করি আপনাদের ইমেল এটা দেখাতে পারলাম, ইমেলের যে সংক্ষেপে আর কি যতদূর দেখানো যায়। তো ঠিক আছে, তাহলে আপনার ইমেল সিকিউর হয়ে গেল, ইউজার নেম সিলেক্ট হয়ে গেল, ফোন নাম্বার। আসলে ভদ্র মানুষদের ফোন নাম্বার একটাই থাকে, এটা আমি অনেক আগে শুনছিলাম, যখন যে 3-4 চেম্বারওয়ালা সিম বের হলো তখন এই কথাটা আমি শুনছিলাম, এক বড় ভাই বলছিল অনেক আগে। তো আসলে আপনারও ফোন নাম্বার একটাই থাকতে হবে, অফিসিয়াল ফোন নাম্বার। আমার হচ্ছে এটা ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার। প্রোফাইল ফটো, নর্মালি আমি একটা ফটো ইউজ করি, যেটা আপনার দেখতে পান প্রতিদিন মেলে, এটা ইউজ করে এখন চেঞ্জ করে নিই। আর অ্যাবাউট ইউর সেলফ, এটা সেম একই আছে, তেমন একটা চেঞ্জ নাই। তো এই হলো বিষয়। এখন একটু বলেন, আমরা কিছু কাজ এগিয়ে নিই। কারো যদি ইউজার নেম ঠিক করা লাগে সেটাও বলেন, আমি করে দিই। আমার ইউজার নেমে তো তাহলে একটা সংখ্যা পড়ে গেছে, এটা কি চেঞ্জ করতে পারবো? সংখ্যা দিলে সমস্যা বলতে, এটা আমি বলেছিলাম এই ব্যাপারে যে প্রফেশনাল দেখাবে। সংখ্যা দিলে কেমন যেন লাগে, যদি আমি এখানে এরকম 2-4টা সংখ্যা দিই, দেখতে কেমন যেন লাগে। বা এটা এখন এটা চেঞ্জ করতে পারবো ভাইয়া? চেঞ্জের দরকার নাই, ফাইবারে যখন একবার দিয়ে দিয়েছেন, ফাইবার আপনাকে আর দ্বিতীয়বার সুযোগ দেবে না চেঞ্জ করার। তারপরে আর কোনো প্রশ্ন বা কারো যদি ঠিক করা লাগে বলেন, আমি কিন্তু করে দিচ্ছি প্রয়োজনে। এখন আপনার কম্পিউটার আমি নিয়ন্ত্রণে নিয়ে করে দিচ্ছি। তারপরেও বলেন না যে আমার হয়নি বা সময় পাইনি বা এরকম একটু মানে বললে এটা ডিমোটিভেট চলে আসে। বা ডেসক্রিপশনটা কি 700 ক্যারেক্টার হতে হবে? সব জায়গায় 700 ক্যারেক্টার নেবে না, ফাইবারের জন্য 700 ক্যারেক্টার দিতে পারবেন, সব জায়গায় তো নেবে না। তাই একটা কাজ করবেন, যদি আপনার ডিসক্রিপশন 700 ক্যারেক্টার হয়, একটা সামারি তৈরি করবেন। সামারিটা হলো যে হ্যাঁ, আপনার নাম তো আছেই প্রোফাইলে, বলার দরকার নেই। আই অ্যাম অমুক, আই অ্যাম প্রফেশনাল বা আই অ্যাম প্রফেশনাল। গ্রাফিক ডিজাইনার, তারপরে আপনার এক্সপিরিয়েন্স, আই হ্যাভ নর্মাল কথা লিখছেন, খুব জটিল আকারে লিখছেন না, যে আপনার 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বা উইথ এখানে লিখতে পারেন যে গ্রাফিক ডিজাইনার উইথ হয়নি, কি হয় আছে লিখি কি বলে, হ্যাভিং হবে, হ্যাভিং 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ওকে,
তারপরে যে বিষয়গুলো নিয়ে কাজ করেন, যে আই আই এক্সপার্ট এক্সপার্ট ইন যে ফটো ডিটেক্টিং, তারপরে লিখবেন ফটো ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন, ওকে। তারপরে আর কি, যে যদি প্রথমে নাউনগুলো সব আপনার এই ক্যাপিটাল লেটারে দেখুন। ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে যে ক্যাপিটাল লেটারে দিয়ে দিলেন, এটা আবার ছোট স্মল লেটারে দিলেন। এটা এই একটা জিনিসই আপনার বিষয়ে একটু মন মাইন্ড চেঞ্জ করে দেবে। তো ঠিক আছে, কত ক্যারেক্টার হলো, এই ক্যারেক্টারগুলোই আপনার দিতে পারবেন, মেবি এর উপরে দিতে পারবেন, অনুমান করে আর কি বলা। 129 এরকমই দেওয়া যায়, 125 পর্যন্ত বা 225 এরকম দেওয়া যায়, যেমন ফেসবুকে 225 দেওয়া যায়। তারপরে বলেন আর কোনো কোশ্চিন? এবার একটা রিলেভেন্ট জিনিস আপনাদের দেখাই, গতকালকে বলেছিলাম। দেখেন, এটা কিন্তু আমি রিসেট দিয়ে নিয়েছি ওইভাবে, গতকালকের ক্লাসে কিন্তু ছিল ওই ভিডিওটা, শর্ট একটা ইন্ট্রো ছিল। আমি আপনার এই যে কামতাশিয়া যে সফটওয়্যারটা, এটা আমি চাচ্ছি না এই ল্যাপটপে আমি ক্র্যাক করি, এই যে ক্র্যাক ফিক্সার আছে, যদিও এটাতে ভাইরাস নাই, ভাইরাস ধরছে না। যদি এরকম কোনো ফাইল পান যে ভাইরাস ধরতেই পারছে না কোনো কিছুতে, তখন আপনারা একটা ওয়েবসাইটে যেতে পারেন, আপনাদের কাজে দেবে। ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট আছে। তো এই কোম্পানি যেটা করে, আপনার অনেক অ্যান্টিভাইরাস তারা কিনে রেখেছে। আমরা যদি একটা ফাইল যদি এখানে দেই, ওই ফাইলটাই যদি দেই, দেখেন এই ফাইলটা আমি চেক করতে যাচ্ছি যে ফাইলের ভিতরে কোনো কিছু আছে কিনা। যদি ওপেন করি, তো এর আন্ডারে যত অ্যান্টিভাইরাস আছে, দেখেন কত অ্যান্টিভাইরাস, একটা লম্বা একটা লিস্ট। তো এতগুলো অ্যান্টিভাইরাস দিয়ে অলরেডি চেক করেছে, কিন্তু চেক করে বলছে যে না, নো সিকিউরিটি। ঠিক আছে, তো এরকম জিনিস অনেক সময় দরকার হতে পারে আপনাদের। এখন আমি টেক্সট টুল সম্পর্কে একটু দেখাই, এটা আমাদের সাথে প্রাসঙ্গিক। এই যে দেখছেন এই টিক মার্কটা যে এখানে রাখা, এই দুইটা কিন্তু আমি সাইকোলজিক্যাল কারণে এখানে রাখা। এই দুইটার কোনো উদ্দেশ্য নয় আমার, শুধু সাইকোলজিক্যাল, মানুষের ব্রেনে যাতে এটা পজিটিভ দেখায়, শুধু এই দুইটা কারণে এই জিনিসটা রাখছি। কারণ আমি এগুলো নিয়ে টিউটোরিয়াল তৈরি করছিলাম, তো এই দুইটা তাদের চোখে পড়বে এবং ব্রেনে এটা আমি নিশ্চিত যে এই দুইটা জিনিস ব্রেনে কাজ করবে। মানে এত সূক্ষ্ম জিনিস আপনাকে ভাবতে হবে কোনো কিছু তৈরি করতে গেলে। এখন কিছুতে আছে, কি এটা আলোকটা, আচ্ছা এই ফটোটা নিয়ে আমি দেখাই। আমি যদি কোনো একটা জায়গায় যদি কিছু লিখতে চাই, তাহলে সেটা আমাদের জন্য টেক্সট টুল ইউজ করতে হবে। ওকে, ব্রাইট করে দিলাম। দেখেন টেক্সট টুল আমি নিলাম, আমরা শর্টকাটে কিবোর্ডে টি দিয়েও নিতে পারি। নেওয়ার পরে আমরা টেক্সট টুলের আন্ডারে কিছু জিনিস দেখতে পাবো, হরাইজন্টাল, ভার্টিক্যাল,
দুইটা লাগে, আর এই দুইটা স্পেশাল একটা জিনিস, এই দুইটা আপনাদেরকে দেখাবো। আগে এই দুইটা দেখাবো। তো আমি এখানে লিখছি যে স্লিপিং বি লিখে দিলাম। আমরা এটা লেখার পরে আমরা যেটা করতে পারি, এখন আমি কিন্তু এই লেয়ারে আছি, একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এটা একটা লেয়ার দেখেন ক্রিয়েট হয়ে গেছে, আমরা এই লেয়ারে আছি। এই লেয়ারে থাকা অবস্থায় সিলেক্ট করে যা করার করতে হবে। সিলেক্ট করে আমরা এখানে কিছু অপশন পাচ্ছি, আরও অপশন আছে, সেই অপশনটা সরি ঠিক লেগেছে। তো সেই অপশনটার জন্য আমাদের যেতে হবে টাইপ 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 আছে, এই তো টাইপ, সরি টাইপ টু ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল, ক্যারেক্টার প্যানেলে যাই। এই প্যানেলটা যেটা ক্যারেক্টার প্যানেল, এখানে আমরা সব কিছু খুব সহজে পাবো, বা প্যারাগ্রাফ প্যানেলও পাবো। ঠিক আছে, তো আমি আগে ক্যারেক্টার প্যানেলটা দেখাই। যদি মনে করি এখান থেকে ফন্ট চেঞ্জ করবো, তাহলে আমরা চেঞ্জ করতে পারি, রিয়েল টাইম সে আমাকে দেখাবে। আমরা জাস্ট মাউসটা নিয়ে গেলে ও আমাদের দেখাবে যে এটা ভালো লাগছে, আমি দিলাম। এবং এই ফন্টটা একটাই আছে, এটা রেগুলার আছে, বোল্ড নাই। এটা বোল্ড নিয়ে আপনাদেরকে দেখাই। আমি এরিয়ালটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন এরিয়ালের আবার কয়েক রকম ভাগ আছে। এরিয়াল ন্যারো আছে, ইটালিক, বোল্ড, রেগুলার। তো বোল্ড বোল্ড করে দিই, এটা মোটা হয়ে যাবে আর কি। তারপরে টেক্সট সাইজ, দেখেন আমি কোন সাইজে নেব, এটা সেই সাইজে আসবে। বা আমরা ইচ্ছা মতো এই জায়গাতে সাইজ বসাতে পারি। আমি 22 সাইজে চাচ্ছি, এই ফাঁকা একটা ক্লিক করলে এটা সাইজ হয়ে যাবে। তো তারপরে যেটা হলো, একটা লাইনের সাথে আর একটা লাইনের ডিফারেন্স কতটুকু, এটা আমরা এই লাইন স্পেসিং দিয়ে করতে পারি। এটা হলো আপনার একটা অক্ষর থেকে আর একটা অক্ষরের দূরত্ব। এটা একটা অক্ষর থেকে আর একটা অক্ষর, একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড লেটারের দূরত্ব। আর এখানে যেটা আছে যে আমরা যদি সবগুলো ক্যাপিটাল লেটার চাই, তাহলে ক্লিক করলে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার এটাতে ক্লিক করলে চলে আসবে। আমরা এখান থেকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, সুপার স্ক্রিপ্ট করতে, এগুলো করতে পারি। আমরা আন্ডারলাইনও দিতে পারি, দেখেন আন্ডারলাইন হয়ে গেল, বা এটাকে কেটেও দিতে পারি। এগুলো তেমন একটা লাগে না, বাই ডিফল্ট এগুলোই লাগে। এটা স্মুথ করে দিতে পারি, এটা একটা স্মুথ হবে, বা বাই ডিফল্ট যেটা ছিল সেটাও রাখতে পারি। কালারের ব্যাপারটা, কালার আমরা নিতে পারি যদি মনে করি এই অংশ থেকে কোনো একটা কালার পিক করে নেব, যে এই বাচ্চাটার শরীরের রং যদি আমি নিতে চাই, তো পিক করে আমি এখানে জাস্ট নিতে পারি। এই যে আই ড্রপার যেটা টুল, এটা এই টুল, যেখান থেকে ইচ্ছা আমি সেখান থেকে কালার নিতে পারি। তো যদি তার বেস থেকে নিই, বেস থেকে নিলে বোঝা যাবে না কালারটা। আচ্ছা, আর কি আছে এখানে? নর্মালি এগুলো থাকে, বাকিগুলো আপনারা ইয়া করলে বুঝতে পারবেন, তেমন একটা লাগে না। এবার হলো টাইপ টুলের ভিতরে আর কি আছে? প্যারাগ্রাফ টুল আছে। প্যারাগ্রাফ আমরা যদি একাধিক লাইনে কাজ করি, যেমন ডাম টেক্সট, এটা লরেল এক্সাম, যেটা আপনার ডামি টেস্টের জন্য ইন্ডাস্ট্রিয়ালভাবে ইউজ হয়, সব ল্যাঙ্গুয়েজে ডামি টেস্ট তাদের কাছে আছে।
আমরা একটা ডামি টেক্সট বসায় দেখি, আর একটা নেই। আচ্ছা, আমরা ডামি টেক্সট এখানে বসাই। ডামি টেক্সটটা বসানোর ফলে দেখেন কি হয়েছে, যে এটা পুরোপুরি হয়ে গেছে। এটার জন্য একটা সহজ উপায় আছে, কেটে দিই, আমি দেখে এটা কাজ করে কিনা। এটা সিলেকশন করে নিলাম, সিলেক্ট করে আমি এখন এর ভেতরে দেখি নেয় কিনা, নিচ্ছে না। নেওয়ার কথা ছিল। এবার নিতে পারে। হ্যাঁ, এভাবে নিতে হবে, একটা এরিয়া সিলেক্ট করে নিতে হবে। তো আবার যাই, এখন আমরা প্যারাগ্রাফ টুলে যদি কোনো কিছু না কাজ করি, আমি এটা কালারটা একটু ব্ল্যাক কালার দিয়ে দিই। দেখেন আমরা সিলেক্ট করে যা করার ওই এমএস ওয়ার্ডের মতো বা গুগল ডকের মতো, যদি আমরা লেফটে নিয়ে নিতে পারি, রাইটে, আমরা সমান জায়গায় নিতে পারি, জাস্টিফাই মোডে। তো এই বিষয়টা, এবং আমরা আর একটা কাজ করতে পারি, যে এই যে আমরা দেখি যে ফটোশপে একটা থেকে আরেকটা চলে যায় দূরত্ব, ডানে বামে, এটা করতে পারি আমরা, এটা করা যায়। এটা আমি ফটোশপে এখানে দেখাই জিনিসটা কি। কিছু গ্যাপ স্পেস দিয়ে দিচ্ছি, তারপরে আমি যদি যাই, দেখেন দেখেন এই যে ডানে বামে যে সরে, এটাই সেই জিনিস। এখানে সেই জিনিস, এর তিনটা ভাগ আছে। তো এই হলো বিষয়। আর যদি বিস্তারিত দেখতে যাই, এখানে বিস্তারিত তেমন কিছু নাই, বিস্তারিত নাই, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। ওরিয়েন্টেশন আছে, যে আমরা কি টাইপের নেব, হরিজন্টাল নেব না ভার্টিক্যাল, দেখেন এটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস ছুটে গেছে, যেখানে প্যারাগ্রাফ ক্যারেক্টার স্টাইল প্যানেল, এখানে বিভিন্ন স্টাইল থাকে, আমরা স্টাইল যোগ করতে পারি। যে এটা কোন কি স্টাইলে হবে, অ্যাডভান্স কিছু ক্যারেক্টার আমরা এখানে যোগ করতে পারি। এটা ওই এমনও থাকে যে এক একটা ফরম্যাট এক একটা ফন্টে দিতে হবে, তো এটা বারবার করার চাইতে আমরা এখানে একটা প্রিসেট করে নিতে পারি। আচ্ছা, তারপরে ক্রিয়েট ওয়ার্ক পার, কনভার্ট টু শেপ, এগুলো নিয়ে পরে কথা বলবো। ওয়ার্ক টেক্সট, ওকে, ফন্ট সাইজ, এটা মোটামুটি এখন আপনাদের এই কাজগুলো আপাতত চলবে। যখন আমরা ইলাস্ট্রেশনে যাব, তখন ইলাস্ট্রেশনে গেলে এগুলো আমরা দেখবো আরও বিষয়, আরও অনেক কিছু আছে এর ভিতরে। আবার আর একটা কাজ করতে পারি, আমি যদি চাই যে এই অংশটাতে একটা কালার দেব, তাহলে একটা লেয়ার আমাকে নিয়ে নিতে হবে। লেয়ার নিয়ে নিলাম, এখান থেকে আমি শিফটার নিলাম রাউন্ড, এখান থেকে আমি যদি মনে করি যে এটা একটা জিনিস দেবো, রেখে আমি এই কালারটা আমি চেঞ্জ করে নিতে পারি। তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস বা ডিলিট দিলে এটা চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে আমরা এখন এটাকে মুভও করাতে পারি। আমি যদি এটার উপরে লেখা আনতে চাই, তাও যদি এই লেখাটা আনতে চাই, এই লেখাটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে।
এখন কিন্তু আসবে না। তাহলে যেটা করতে হবে, এর লেয়ারটাকে উপরে তুলে দিতে হবে। এইভাবে নিয়ে আসা সম্ভব। তো এই হলো কিছু মৌলিক বিষয়। আরও বিষয় সামনে আসবে টেক্সটুলের। আমি যখন ইলাস্ট্রেশনে যাব। এখন কোনো কোশ্চেন থাকলে বলেন এই বিষয়ে। আচ্ছা, সহজ জিনিস ছিল তো, এই যখন অনেক কোশ্চেন নাই। কোনো জিজ্ঞাসা আছে কি আপনাদের? এই যে ফাইবার প্রোফাইল সম্পর্কে, গিগ সম্পর্কে বলেন, বা অতীতের কোনো কাজ সম্পর্কে। ভাইয়া আমাদেরকে তো মূলত দুইটা ডিসক্রিপশন লিখতে হবে, একটা হচ্ছে ফাইবারের জন্য, প্রোফাইলের জন্য, আরেকটা গিগের জন্য, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস হ্যালো আপনাদের, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের কি দুইটাই ডিসক্রিপশন লিখতে হবে, একটা ফাইবার প্রোফাইলের জন্য, আরেকটা গিগের জন্য, নাকি আরো ডিসক্রিপশন লিখতে হবে গিগের জন্য? প্রতিটা গিগের জন্য একটা করে ডিসক্রিপশন থাকবে, যেটা অ্যাবাউট দিস গিগ, যেটা আমরা বলি। জি। আপনার সম্পর্কে আচ্ছা, যেটা, এই দুটো ছাড়া কি? জি ভাইয়া। আর আপনার সম্পর্কে যেটা, এটা তো ওভারঅল একটা প্রোফাইলে থেকে গেল, এটা তো একটাই। জি। কিন্তু এছাড়া তো আর কোথাও ডেসক্রিপশন লাগবে না, আর কোথাও ডেসক্রিপশন লাগে না। একটা জিনিস আপনাদের দেখাবো, রিটাচিং এর একটা কাজ দেখাই। দেখেন এই ছবিটা কি অবস্থা আছে দেখি। তো এই এই এটাকে শার্প করা যায় আরো, মানে আমি এটা রিটাচ করাই আছে, তারপর একটু দেখাই, এটা সুবিধা হবে। আমি এটাকে শার্প করতে যাচ্ছি, মানে আরো স্মুথ করতে যাচ্ছি। আমি আগের গুলো যেগুলো, এগুলো ডিলিট করে দিই। এটাকে শার্প করতে গেলে আমাদের স্মার্ট শার্পের নামে একটা অপশন আছে। আমরা এটাকে স্মার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিব। এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তারপরে ফিল্টারে যাব, তারপরে দেখেন শার্পেন আছে, শার্পেনে গিয়ে স্মার্ট শার্পেন। স্মার্ট শার্পেনে যেটা হবে যে আপনি এখানে ওই বাচ্চার চোখের কাছে নিয়ে যাবেন, একটু ঘুমন্ত অবস্থায় আছে, দেখি এর যে অংশে নিয়ে গেলে আপনার শার্পেনটা বোঝা যাবে আমরা সেই অংশে নিয়ে যাচ্ছি। তো আচ্ছা, এখানে নিয়ে যায় চোখের অংশে। এরপরে আমরা এই অংশগুলো একটু খেয়াল করেন। আর যদি এটার অ্যামাউন্ট বাড়াই, ব্যাপার নেই, অ্যামাউন্ট যদি বাড়ায়, দেখেন রেডিয়াস বাড়ায় দিচ্ছি। আচ্ছা, রেডিয়াস বাড়ানো যাবে না, রেডিয়াসটা কমাতে হবে। দেখেন আগে ছিল কেমন, এখন হলো কেমন। আবার যদি রেডিয়াস নয়েজ করে দিই, নয়েজ থেকে বাড়লে কি হয়? হ্যাঁ বলো। আচ্ছা, আমরা শ্যাডো আমি এখানে যাচ্ছি না, এই জায়গাতে এটা দেখা এখন দরকার নেই, পরে এক সময় তো আসবে। যেখানে আছে সেখানে আসলে থাকি, সমস্যা হবে। আচ্ছা, আগে ছিল দেখেন এরকম, পরে আছে, পরে স্মুথ হলো জিনিসটা। বিষয়টাকে আপনার পার্থক্য কি বুঝতে পারছেন? অন্য কেউ বুঝতে পারলেন ব্যাপারটা কি জিনিস বললাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাগবে, এটা লাগতে পারে। আপনি দেখেন এই যে এই অংশটা, এই পিক্সেল বোঝা যাচ্ছে না, এটা এই যে অংশগুলা বুঝতে পারছেন? এই অংশটা কিরকম লাগছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি আপনাদেরকে, পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন আপনারা, সূক্ষ্ম পার্থক্য আসলে।
একটা স্ক্রিনশট নিলাম। এরপরে আমি স্মার্ট শার্পেন ব্যবহার করছি। স্মার্ট শার্পেনের জন্য যেটা করব, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নেব। নেওয়ার পরে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে শার্পেন, শার্পেনে গিয়ে স্মার্ট শার্পেন। আচ্ছা দেখেন, এই অংশটারই প্রতিচ্ছবি। এই যে এই ভ্রুর যে এখানে দেখেন, এটা খুব একটা শার্প না, মানে স্মুথ না যেটাকে বলে। এটাকে স্মুথ আমরা করতে পারি। আমি সবগুলো কমিয়ে দিচ্ছি, তাহলে আরো বিষয়টা দেখতে পাবেন। এখন এই অবস্থায় আছে, এটা খুব একটা স্মুথ না। আমি এটাকে স্মুথ করতে পারি। আমি যদি এটার এমন বাড়িয়ে দিই, নয়েজ বাড়াই দিলাম। এখন দেখেন, এখন নয়েজ অনেক বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন এটা স্মুথ লাগছে, অনেক সুন্দর স্মুথ লাগছে। আমি যদি এটা ক্লিক করে দেখেন, আগে ছিল এই অবস্থায় আর এখন হয়েছে স্মুথ এই অবস্থায়। আচ্ছা, এটা ক্লিক করে এবার তাহলে বাচ্চার ত্বকের পার্থক্যটা বুঝতে পারবেন। এখন বুঝতে পারছেন ত্বকের পার্থক্যটা? আচ্ছা, আগেরটা দেখায় তাহলে আরো ভালো বুঝতে পারবেন। খুবই সূক্ষ্ম ব্যাপারটা। এটা ছিল আগে বাচ্চার দেখেন চোখের অবস্থা ছিল এরকম, আর পরে হয়েছে এই যে পার্থক্যটা এখানে দেখতে পাবেন। আর্টিফিশিয়াল, আমি তো এটা খুব বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, বুঝছেন? আপনাদের দেখানোর জন্য খুব বেশি পরিমাণে রেডিয়াস দিয়ে দিয়েছি। এত রেডিয়াস তো দেওয়া যাবে না, এটা রেডিয়াস কমাতে হবে। এটা ক্লিক করে, আচ্ছা আমি এটা ব্যাকে যাই আবার দেখাচ্ছি। এই যে এই অবস্থা আছে, এটা এত রেডিয়াস দেওয়া যাবে না, রেডিয়াস দিতে হবে একটা সামঞ্জস্যপূর্ণ। আমি 100% রেডিয়াস দিয়ে দিয়েছি। আমি রেডিয়াসটা যদি এখানে 40%-এর কাছাকাছি রাখি, তাহলে এবার ঠিক আছে। এবার আর্টিফিশিয়াল খুব একটা মনে হবে। দেখেন এবার স্মুথ লাগছে চোখের ভ্রুর অংশগুলো। তো রিটাচিং এ এটা আপনাদের খুব ভালো প্রয়োজন হবে। এরকম ছোট ছোট জিনিস আপনাদের সামনে আসবে। আমি আফটার বিফোর করে দেখাই আপনাদের। দেখেন ফিল্টার, আচ্ছা এটা করার পর এরকম হয়েছে, আর পূর্বে ছিল এরকম, পূর্বে এরকম ছিল, আর এখন এটা এই অবস্থায় আছে। খুব আর্টিফিশিয়াল কি মনে হচ্ছে আপনাদের? না ভাই, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো এই হলো বিষয়। এখন আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। এরকম একটা ছবি নেন, প্রয়োজনে এই ছবিটা দেওয়ার প্রয়োজন নাই, আর এরকম একটা ছবি নামানো শিখেন। আসলে এটাও একটা কাজ। ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদা ছবি নামায় আমাকে একটু দেখান যে টুলসটার ব্যবহারটা আপনি বুঝতে পারছেন কিনা। আসলে আচ্ছা, ক্লিয়ার ধরতে পারেননি নাজমুল স্যার? আপনি ভিডিওটা দেখবেন, এই টিউটোরিয়ালটা, তাহলে বুঝতে পারবেন। আপনার ডিসপ্লে ছোটোর কারণে দেখতে পাচ্ছেন না। আমি খুব হাই রেজলিউশন এটা আপনার রেকর্ড করছি, সর্বোচ্চ রেজলিউশনে। সবাই করে টুলসটা দেখেন, কোনো কনফিউজ আছে কিনা আপনাদের। আমরা ক্লাস শেষ করে দেবো আজকে। হাতটা রয়েছে, সব সময় করো।
প্রথম এরকম রাত না ভালো আছে তো না আমার অনেক কষ্ট দেবে না এরকম আমার কাজে কষ্ট দিতে পারে আমি মনে করি এখন ক্লাস চলছে তো ক্লাস না করতে গানটা আমি চোর গলায় দিয়ে শুনে ট্রাফিক একটা গান দেখা দিচ্ছে এখন প্র্যাকটিস দিই গাড়ি আমার সাথে আসে না তার সাথে প্র্যাকটিস দিচ্ছি আচ্ছা তুমি রাখো আমার আছে ছোট ভাই আছে দেখি আমি দেখি শুনে গেল মানে দেখ করতে পারে হঠাৎ করে বলতে এখন তোমার বাড়ির কাছে বলে দিত
সবাই হ্যাঁ, আমি কথা বলছি না, আপনাদের তো একটা কাজ দিলাম, টেক্সট টুল আর স্মার্ট শার্পেন, এই দুইটা প্র্যাকটিসে দিলাম আপনাদের। স্যার আমি এতক্ষণ ক্লাসে ছিলাম না, আমার এখানে কারেন্ট চলে গেছে। তাহলে আমি ক্লাস ভিডিও তাড়াতাড়ি দিয়ে দেবো, সকালে দেখে নিন ক্লাস ভিডিওটা। ভাইয়া আমি করছি, দেখাবো ভাইয়া? হ্যাঁ শিওর, দেখেন। আচ্ছা, খুব ভালো ছবি। হ্যাঁ, তারপরে দেখি। আচ্ছা, তারপরে রেডিয়াস মনে হয় আর একটু দেওয়া লাগতো, আরো একটু দিলে ইয়ে হতো। আফটার বিফোরে কি খুব, ও হ্যাঁ দেন আবার। আচ্ছা ঠিক আছে, ফাংশনটা তো বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে টেক্সট টুল করেননি তাই তো? প্রিন্ডিয়াস, থ্যাংক ইউ আপনাকে। আরেকজন দেখান। এটা খুব সহজ বিষয়। ও সরি ভাই, আমি এতক্ষণ মাইক অফ করে রাখলাম, বলতে পারবো না ভাই। আমি টেক্সটটা করি নাই, এটা শুধু করছি। ওকে, আচ্ছা ভাই। আর কেউ দেখাবেন? খুবই সহজ একটা বিষয়। আপনারা ভাইয়া আসলে আমার এখানে ডিস্টার্ব করছে নেটওয়ার্ক, সেজন্য দেখাতে পারছি না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার একটা কোয়েশ্চেন ছিল, কেউ কি কালকে গিগ ওপেন করেছে? না, ওপেন করেনি, এই জন্য তো আমি একটু হতাশ যে আপনারা গিগ ওপেন করছেন না, কাজ তো আগাচ্ছে না। আপনারা গিগ ওপেন করলে আরো নতুন নতুন কত জিনিস আছে যেগুলো আপনারা জানবেন, কিন্তু যেগুলো শিখেছেন এইগুলোই তো আগে প্রয়োগ করতে হবে, না হলে তো প্র্যাকটিক্যালি প্রয়োগ না করলে তো মনে থাকবেও না, বা আর্নিং বলেন, প্রোফাইল বলেন, এগুলো তো আমাদের দেখানো লাগে। এখন বেশ অনেকটাই দূরে চলে আসছে আমরা, আজকে 26তম ক্লাস চলছে। এই জন্য আপনাদেরকে আমি একটু এভাবে জানাবো, যে আন্তরিকভাবে জানাচ্ছি যে আপনারা কালকে আপনারা গিগ ওপেন করেন, রেডি করেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, কোনো কিছু জানার থাকলে। তো আমি আজকে ক্লাসে এই পর্যন্ত অফ করে দিতে যাচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, নাহলে আমি অফ করে দিচ্ছি।